এই 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 লাইনের নিচে খুব বেশিক্ষণ না কাটায়, তাহলে মার্কেট কিন্তু বড় বড় একটা বুল রান করতে পারে। কেন করতে পারে? আসুন দেখি যে ইতিহাস কি বলে, আগে কখনো এরকম পরিস্থিতি হয়েছিল কিনা। অর্থাৎ আমি যতবার দেখেছি মোটামুটি অনেক ক্ষেত্রেই এই বড় বড় রেড ক্যান্ডেল হওয়ার পরের দিনই কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়। বড় এরকম একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ওকে, আর কোথায়? এই দেখুন, বড় একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। মাইন্ডস 18 এবং ডিডি ভ্যালু ইনভেস্টিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এবং এর সাথে সাথে আমরা শুরু করব আজকে স্টক মার্কেটের সান্ধ্যকালীন আড্ডা। এই আড্ডায় আমরা স্বাগত জানাই যারা আমাদের স্টুডেন্ট আছেন, যারা আমাদের স্টুডেন্ট নয়, কিংবা ইউটিউব এই গোটা কমিউনিটির সবাইকে। মার্কেট আজকে যারা মনে করেছিলেন যে খুব বেশি সাইড ওয়াইজ যাবে, তাদেরকে কিন্তু একরকম ভাবে ট্র্যাক করা হয়েছে এবং এর ইঙ্গিত আমরা বিগত দিনে অর্থাৎ কালকের ভিডিওতে কিন্তু আমি প্রকাশ করেছিলাম যে মার্কেটের আজকে ট্রেন্ড কি হতে চলেছে। আসুন আমরা দেখি কিছু ঘটনা বলুন বা কিছু চালচিত্র মার্কেটে আজকে কি হলো। কালকে আমরা একটা কথা বলেছিলাম যে আমি দেখুন এটা ওয়ান ডে টাইম ফ্রেমে নিয়ে নিই, তাহলে যাতে বুঝতে সুবিধা হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে গিয়ে আমরা কি বলেছিলাম, এইটা আগের দিনের এবং এটা আজকে। যখনই মার্কেট কোনো রেড ক্যান্ডেল করে নিচের দিকে যায়, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এবং বড় রেড ক্যান্ডেলের মধ্যে কিন্তু পরে সারাদিন ঘোরাফেরা করে এবং করতে পারে বলেই আমরা সেরকম ভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের কাছে বুঝিয়েছি। আবারও বলে রাখি, সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে। ধরুন আপনি বসে আছেন এক জায়গায়, বা নিফটির প্রাইস ধরে রাখতে পারেন, এটা যার উপর ভর করে বসে আছে, অর্থাৎ যেটা মেঝে বলতে পারি, সেটাকে আমরা সাপোর্ট বলি। উল্টো দিকে যে ছাদটা বলি, অর্থাৎ যার উপরে যেতে গেলে কিছুটা কসরত করতে হয়, অর্থাৎ সেই ছাদটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। অর্থাৎ উপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, এর মধ্যেই কিন্তু মার্কেটের প্রাইস ঘোরাফেরা করে। সহজ সরল ভাবে আরো অনেক কিছু জিনিস দিয়ে আপনাদের আজকে বলবো। দেখুন, আগের দিন মার্কেট এখানে ক্লোজ হয়েছিল, আজকে এখানে ওপেন হয়েছে এবং এতটা কিন্তু গ্যাপ আপ হয়েছিল। তাহলে যখনই গ্যাপ ক্রিয়েট হয়, মার্কেট আবার নিচের দিকে আসে, ভরাট করে আবার উপরের দিকে যায়, সেই জন্য কিন্তু এই উইকটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এবং এখানে কিছু আজকে প্যাটার্ন আমরা দেখতে পাই, সেই প্যাটার্নগুলো আপনাদের দেখাবো, একটু ছোট টাইম ফ্রেমে দেখাবো। ছোট টাইম ফ্রেমটা মানে 5 মিনিটসে আমরা চলে যাই। একটু বড় করে দিই আপনাদের যাতে বুঝতে একটু সুবিধা হয়। দেখুন, আজকে মার্কেট এখান থেকে শুরু হয়েছিল এবং মার্কেট ক্রমাগত সাইড ওয়াইজ চলেছে এবং তারপরে একটা লোয়ার হাই লোয়ার লো এরকম একটা প্যাটার্ন বানাতে বানাতে যাচ্ছিল। তো আমি কি দেখলাম, যেখানে আমরা মনে হলো আমরা গ্রুপে আগেই পাবলিশ করেছিলাম, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে যে মার্কেট এখান থেকে কিন্তু একটা বড় মুভ দেবে। সেই মুভের কারণ কি সেটাও আপনাদের সাথে বিশ্লেষণ করব। তার আগে একটা কথা বলে রাখি, আমরা গোটা ভিডিওটি আপনাদের এডুকেশনাল পারপাসের জন্য ক্রিয়েট করি, আমাদের কোনো রকম কলস, রেকমেন্ডেশনস বা টিপস দিই না। গোটা ভিডিওটাই আপনাদের শুধুমাত্র স্টক মার্কেটে বুঝতে সাহায্য করবে এই ভেবেই কিন্তু আমরা এই ভিডিওগুলি বানাই। এবং আমাদের কথা শুনে আপনি কোন রকম ভাবে ট্রেড নেবেন না। ট্রেড নিতে হলে আপনি আপনার নিজের দায়িত্বে আপনাকে ট্রেড নিতে হবে, বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে যোগাযোগ করার পরে। তো এই ঘটনার সাথে সাথে আরো কয়েকটা জিনিস দেখি। আসুন, এই আরএসআই দেখা যাচ্ছে, আরএসআইটা আমি একটু বড় করে দিই। দেখুন, এই রিজিয়নে এইখানে যখন মার্কেট লোয়ার হাই লোয়ার লো বানাতে বানাতে নিচের দিকে আসছিল, প্রাইস নিচের দিকে যাচ্ছিল, কিন্তু আরএসআই দেখুন একই জায়গায় বা একটু ওপরের দিকে। সেটা কিভাবে বুঝবো?
আমি একটা ট্রেন্ড লাইন যদি দেখি, ট্রেন্ড লাইন দিয়ে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। এখান থেকে যদি আমি দেখি, দেখুন এখান থেকে আমি একটা এরকম একটা ব্লু, বা এটাকে আমি কালো করে দিচ্ছি যাতে বুঝতে একটু সুবিধা হয়। এই লাইনটা দেখুন আমি ব্ল্যাক করে দিলাম, এবং এর করসপন্ডিং যে সময় আরএসআই ছিল সেই লাইনটাও একটু আপনাদের দেখাই। দেখুন এর করসপন্ডিং শুরু যেখানে হয়েছিল এখানে, সেখান থেকে দেখুন এখানে আসলে প্রাইস নিচের দিকে যাচ্ছে। এটা একটু নিচের দিকে আনি, কারণ সেটাই আমাদের এখানে এই রিজিয়নটা মোটামুটি বলতে পারি। হ্যাঁ, ওকে, দেখুন প্রাইস নিচের দিকে যাচ্ছে কিন্তু আরএসআই উপরের দিকে যাচ্ছে। প্রাইস আপনাকে ম্যানিপুলেট করতে পারে কিন্তু আরএসআই নয়। এই কথাটার মানে কি? আপনি যদি বড় বড় প্লেয়াররা বা স্মার্ট মানি যারা ইউজ করে, অনেক হাজার হাজার কোটি টাকা যাদের মার্কেটে আছে, তারা সেল অফ করে দিয়ে মার্কেটটাকে নিচে নিয়ে যেতে পারে, কিন্তু আরএসআই ডিনোট করে মার্কেটের অ্যাকচুয়াল স্ট্রেংথ। এই কথাটার দিকে একটু নজর দেবেন সবাই, যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখবেন। আরএসআই আপনি ম্যানিপুলেট করতে পারেন না, কিন্তু প্রাইস আপনি ম্যানিপুলেট করতে পারেন। তাহলে এখানে দেখলাম যখন এই যে এরকম লোয়ার হাই লোয়ার লো এরকম বানিয়ে যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে, সেটা কিন্তু তৈরি করানো হচ্ছে, এই প্যাটার্নটা তৈরি করানো হয়েছে, কিন্তু আরএসআই কেউ কোনোদিন কন্ট্রোল করতে পারে না। অর্থাৎ আরএসআই উপর দিকে যাবে বলেই আমরা ভাবছিলাম, এবং সেভাবেই আরএসআই কিন্তু উপর দিকে কিন্তু ইন্ডিকেট করছে। তার মানে এই যে প্রেশারটা, এই যে সেলিং প্রেশারটা, এই সেলিং প্রেশারটা মানে যারা ইচ্ছা করে জোর করে সেল করছে, সেল করে প্রাইসটাকে নামাচ্ছে, সেই সেলিং প্রেশারটাকে ছেড়ে দিলে, যদি ছেড়ে দিয়ে অটোমেটিক স্প্রিং এর মতো এটা বাউন্স ব্যাক করবে। করেছে, এটা আমরা আগেই বলেছিলাম এখান থেকে বাউন্স ব্যাক করবে, এবং আগের দিনই বলেছিলাম মার্কেট যদি গ্যাপ আপ হয় কিছুটা নিচের দিকে এসে ওপরের দিকে যাবে। আচ্ছা, নিচের দিকে আসতে বললাম, একটা কথা বলি, এটা প্রিভিয়াস ডে লো, কালকে সব থেকে কম কোথায় হয়েছিল? এই যে লাইনটা এর নিচে নামলো না কেন? আসুন সহজ সরল ভাবে বলি। এর উপরে আমি এতগুলো লাইন টেনে রেখেছি সাপোর্ট রেজিস্ট্যান্সের, কিন্তু এর নিচে দেখুন আর কোনো লাইন নেই, অর্থাৎ অনেক দূরে লাইন আছে। কোথায় লাইনটা আছে দেখি, আসুন। ফিনান্সিয়াল ইয়ার ওপেনিং 22,400, এটা একটা সাইকোলজি পেরিকার। এটা যদি আমি ছেড়েও দিই, সেক্ষেত্রে 21,800 হলো একমাত্র, যেটা ইলেকশনের দিন মোটামুটি বলতে পারেন এই সময় একটা সাপোর্ট। অর্থাৎ এই সাপোর্টটা প্রিভিয়াস ডে লো যদি ব্রেক করে, একবারে মোটামুটি 1200 পয়েন্ট নিচে আটকানোর কোনো জায়গা নেই। মার্কেট থেকে এই জায়গাটা আটকাতে হতো যদি উপর দিকে যেতে হয়। আমি এখনো মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট বলি, সেই জন্যই আমি ভাবছিলাম যে মার্কেট এই লাইনের নিচে যদি বেশিক্ষণ না থাকে, অর্থাৎ প্রিভিয়াস ডে যে নিচে ডে লো যদি নিচে না থাকে, তাহলে মার্কেট এখান থেকে ডিরেক্টলি উপর দিকে যাবে, এবং সেটাই কিন্তু সত্যি হয়েছে। তার সাথে সাথে কি হয়েছে, মার্কেট দেখুন একটা ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছে, এবং এর এন্ট্রি মোটামুটি এই রিজিয়নে। তো কালকে আগামীকাল আমি ভাবছি, এটা আমার ভাবনা, যে কালকে মার্কেট এখান থেকে আরো কিন্তু কিছুটা উপর দিকে যাবে। কেন? কারণ ডব্লিউ প্যাটার্ন অনুযায়ী যেখান থেকে ফল হয়েছিল সেই রিজিয়ন পর্যন্ত যেতে পারে। অর্থাৎ মার্কেট যদি নিচে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, তাহলে এখান থেকে উপরে এসে হয়তো নিচের দিকে যেতে পারে, আবার উপরে যেতে পারে, বা যদি গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে স্ট্রেট উপরের দিকে হয়তো মার্কেট যেতে পারে। এই প্রিভিয়াস ডে লোকটা কিন্তু এখনো আমার কাছে ভয়াবহতার একটা জায়গা। এক্ষুনি সমস্ত সম্ভাবনা কিন্তু আমরা ফেলে দিতে পারি না, এবং আমি যতটা মনে করি যে এই যে গোটা মুভটা এটা এসছে না, এটা ফেক মুভ, কারণ এখানে লোকজনকে বাই করানো হয়েছে যাতে তারা ট্র্যাপ হয়। মার্কেট নিচের দিকে যাচ্ছে বলে ভয় পাইয়ে তাদের মার্কেট ট্র্যাপ করানো হয়েছে। এবং কালকে আগামীকাল হচ্ছে আপনার উইকলি নিফটি এক্সপায়ারি। উইকলি নিফটি এক্সপায়ারির জন্য একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন, ডোন্ট টেক এনি ট্রেড অন দ্য ডে অফ এক্সপায়ারি। যেই ট্রেডটা অলরেডি আপনার আছে সেই ট্রেডটা আপনি ক্যারি ফরওয়ার্ড করেন, যদি করেন তাহলে ঠিক আছে, কিন্তু ফ্রেশ কোনো রকম পজিশন এই এক্সপায়ারি দিন না নেওয়ার চেষ্টা করবেন। কেন? কারণ এক্সপায়ারি দিন মার্কেট না যে কোনো দিকে ভায়োলেন্টলি মুভ করে, আপনি বুঝতেও পারবেন না, এবং আপনি ট্র্যাপ হবেন, এটাই খুব স্বাভাবিক। তো এই মোটামুটি নিফটির গল্প ছিল সারাদিনের হালচাল। এক্ষেত্রে আরো একটা কথা বলে রাখি, সেটা হলো যেদিন এরকম বড় ক্যান্ডেল করে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয় মার্কেটে, তারপরের দিন আপনারা যেমন বলেছিলাম যে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়, তারপরের দিন কি একটা হওয়ার সম্ভাবনা থাকে সেটাও একটা ইতিহাস ঘেটে আমরা দেখতে পাই। যখনই বড় রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে মার্কেট কিন্তু গ্যাপ আপ হয়েছে। সুতরাং কালকেও মার্কেট একটা গ্যাপ আপের সম্ভাবনা আছে। সেখান থেকে হয়তো মার্কেট কিছুটা নিচে এসে আজকের ক্লোজের হয়তো উপরে বন্ধ হতে পারে, কিন্তু এই হিস্ট্রি যদি দেখি আমরা,
তাহলে এটাও দেখতে পাই যে এখানে মার্কেট গ্যাপ আপ হয়ে কিছুটা নিচে এসে আবার এই রিজিয়নেই হয়তো ক্লোজ হতে পারে। আমি মন প্রাণ থেকে চাইছি যাতে জানুয়ারি লো, অর্থাৎ যেটা এই মুহূর্তে যেটা প্রিভিয়াস যে লো ছিল ওটা আমি জানুয়ারি লো করে দিলাম আপনাদের, এবং মার্কিংগুলো আপনাদের সামনেই আমি করলাম। তো এই যে নতুন যে মার্কিংগুলো হলো, এই নতুন মার্কিংগুলো কিন্তু নতুন একটা জায়গা ক্রিয়েট করলো, যেন আমরা জানুয়ারি লো এর নিচে না যাই। জানুয়ারি লো এর নিচে না গেলে আমাদের কিন্তু একটা বুলিশ সেন্টিমেন্ট এখনো মার্কেটে আছে, এটা আমরা বলতে পারি। এবং জানুয়ারি লো এর নিচে গেলে মোটামুটি 21,800 কাছাকাছি গিয়ে আমরা ল্যান্ড করবো হয়তো। তো আজকে অন্যান্য ঘটনা কিছু দেখি মার্কেটে। দেখুন, আমরা ইন্ডেক্সে যদি কথা বলি, আজকে নিফটি 50 প্রায় 130 পয়েন্ট আপ এবং 0.6% আপেই বন্ধ হয়েছে। নিফটি 500 যেটা মিক্সড, অর্থাৎ মিড ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ সবই আছে, সেটা 0.2% ডাউন। উল্টো দিকে মিড ক্যাপ সিলেক্ট বলুন, নেক্সট 50 বলুন, বা এক্ষেত্রে মিড ক্যাপে বলতে পারেন বা স্মল ক্যাপ বলতে পারেন, এগুলো সবই কিন্তু নেগেটিভে। অর্থাৎ এই মুহূর্তে যেটা একটা মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে একটা বুল রান চলছিল এবং লার্জ ক্যাপে যেটা একটা বিয়ারিশ রান চলছিল, হয়তো সেই ট্রেন্ডটা রিভার্স করে এই মুহূর্তে নিফটি 50 বলুন বা লার্জ ক্যাপ ফান্ডগুলো বলুন, সেখানে কিছুটা স্থিতি দিতে পারে বা কনসলিডেশন হতে পারে, এবং নিফটি মিড ক্যাপ বলুন বা স্মল ক্যাপ ফান্ডগুলো কিছুটা নিচে থাকতে পারে। এই সহজ সরল জিনিসটা একটু ইলাবোরেট করে বলি আপনাদের। এতদিন আমরা দেখছিলাম কিছুদিন যাবত যে নিফটিতে যে লার্জ ক্যাপগুলো সেইগুলো শুধু পড়ে যাচ্ছে। লার্জ ক্যাপ কাকে বলে? আমরা যদি নিফটি 50তে বলুন বা আমরা নর্মাল টোটাল মার্কেট ধরি, টোটাল মার্কেটের মার্কেট ক্যাপিটাল অনুযায়ী আমরা যদি কোম্পানিগুলোকে সাজাই, তার প্রথম 100টাকে বলা হয় লার্জ ক্যাপ, 101 থেকে 250কে বলা হয় মিড ক্যাপ, এবং 251 থেকে অর্থাৎ 250-র উপরে যেগুলো সেগুলোকে সমস্ত স্মল ক্যাপ কিন্তু বলা হয়। তাহলে আমরা এতদিন দেখেছিলাম যে লার্জ ক্যাপগুলো সব পড়ে যাচ্ছিল, কিন্তু মিড ক্যাপ বলুন বা স্মল ক্যাপ বলুন, এগুলো মোটামুটি অল টাইম হাইয়ের কাছাকাছি ঘুরছিল। সেই জায়গাটা রিভার্স হয়ে এখন লার্জ ক্যাপ হয়তো কিছুটা সুরাহা পেয়ে হয়তো উপরের দিকে উঠবে বা কনসলিডেট হবে, এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেইগুলো কিছুটা নামবে। কারণ স্মল ক্যাপ বলুন বা মিড ক্যাপ বলুন, এগুলোতে স্টেবিলিটি নেই, যেহেতু মার্কেট ক্যাপিটালাইজেশন কম। অল্প বিস্তর টাকা ঢাললেই বা অল্প বিস্তর টাকা বের করে নিলেই মার্কেটে কিন্তু বড় ফ্ল্যাকচুয়েশন বা ভোলাটিলিটি থাকতে পারে। সুতরাং এইগুলো ব্যাপার। ট্রেন্ডিং স্টকের মধ্যে যদি আমি বলি, দেখুন মার্কেট মুভার্সে ট্রেন্ডিং স্টকস, অর্থাৎ আজকে সারাদিনে কোন কোন স্টক ভালো রেজাল্ট করেছে। নিফটি 50-র কথা বলি, গোল্ড স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে বলি যে উইপ্রো 3.6%, ইনফোসিস 3.1%, টিসিএস 3%, টেক মাহিন্দ্রা 2% আপ হয়েছে, এবং লুজার্সের মধ্যে ভারত ইলেকট্রনিক্স 3.1% ডাউন, এবং টাটা মোটরস আবারও 2.4% ডাউন হয়েছে। সুতরাং এইগুলোই কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, তার সাথে সাথে আমরা দেখব যে মার্কেট মুড ইন্ডেক্স কি আজকে। মার্কেট মুড ইন্ডেক্স টিকার টেপে আমরা দেখি, টিকার টেপ এই ওয়েবসাইট থেকে। ভয়াবহ চিত্র আবার সামনে এলো, এক্সট্রিম ফিয়ার রেঞ্জে আছে, এবং ওয়ারেন বাফেটের মতো ইনভেস্টররা বলেন আপনি তখন ভয় করুন যখন সবাই লোভ করছে, আর আপনি তখন লোভ করুন যখন সবাই ভয় পাচ্ছে। এক্সট্রিম ফিয়ার, দেখুন এফআইএ রা মার্কেট ছেড়ে পালাচ্ছে। এফআইএ দের এই মুহূর্তে মার্কেটে বিশাল কিছু এফেক্ট করতে পারে না, অর্থাৎ বুলিশ মার্কেটে বিশাল কিছু এফেক্ট আনতে পারে এটা আমরা ভাবছি না এই মুহূর্তে। কারণ এফআইএ রা এই মুহূর্তে ইন্ডিয়াকে খুব একটা সুটেবল গ্রাউন্ড বলে মনে করছে না, সে তারা ইউএসএ যাচ্ছে। যখনই দেখবেন এই চিত্রপটের কোনো রকম ভাবে একটা পরিবর্তন ঘটেছে, অর্থাৎ রেজাল্ট ভালো হচ্ছে, বাজেটে ভালো কিছু ইনফরমেশন আছে, তখনই দেখবেন আবার এফআইএ যারা চলে যাচ্ছে তারা আবার ফিরে আসবে। এবং এফআইডিআই এটা যদি বলতে হয় যে এফআইএ কিন্তু এখনো পর্যন্ত এই মাসে প্রায় 70,000 কোটি টাকার মতো সেল অফ করেছে, এবং প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি। আজকের এই মুহূর্তের রেজাল্ট আমার কাছে নেই, স্টিল আমরা দেখতে পাচ্ছি যে একটা বিয়ারিশ জায়গায় কিন্তু এফআইএরা মার্কেটটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের শেষ যদি কিছু বলা হয়, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের ইউনিয়ন বাজেট, এই বাজেটের দিকে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি যে বাজেট আছে সেই বাজেটের দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো, এবং এটাই হয়তো আমাদেরকে বাঁচানোর, আবার চাঙ্গা করার শেষ রিসর্ট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়।
তো মার্কেট আপডেটস যেগুলো ছিল সেগুলো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আগামীকাল এই স্টক মার্কেটের আড্ডায় আপনাদের সাথে। এই ভিডিওটি আপনি যত পারেন বন্ধু বান্ধব এবং ফ্রেন্ডসের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন, শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় দিন, আবার দেখা হবে আগামীকাল।